কয়টা টাকা দিবেন মা? 2 দিন ধরে কিছু না খেয়ে আছি। ছেলে মেয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার পরে পথে পথে ঘুরে বেড়াই। মানুষজন যে কয় টাকা দেয় বা দয়া করে যা খেতে দেয় তা দিয়ে দিন পার করি কোনো রকমে। আহারে, না জানি কত কষ্ট করে খেয়ে না খেয়ে দিন পার করছে এই বয়সে। এই নিন টাকা, এই টাকা দিয়ে ভালো মন্দ কিছু কিনে খাবেন। তোমাকে অনেক ধন্যবাদ মা। আল্লাহ তোমার ভালো করুন। আশা করছি আমি বেঁচে থাকলে তোমার সাথে আবার দেখা হবে। আমার গায়ের কাপড় তো দেখছোই কেমন ছেঁড়া ফাটা। এটা বাদে আমার আর কোনো জামাও নেই। মনে হয় না এই কাপড় পরে শীতটা পার করতে পারবো। তো এই কথা আপনি আমাকে আগে বলবেন না? দাঁড়ান, আমি এখনই আপনাকে দোকান থেকে নতুন একটা জামা কিনে দিচ্ছি। না না মা, তুমি আমাকে কষ্ট করে জামা কিনে এনে দিতে যাবে কেন? কি হয় আমি তোমার? আপনি আমার বাবার বয়সী। আপনাকে দেখলে আমার বাবার কথা মনে পড়ে যায়। দয়া করে আমার অনুরোধ ফেলবেন না। আপনি আমার থেকে জামা নিলে আমি অনেক খুশি হব। আমি চাই যেন শীত চলে যাওয়ার পরও এখানে আপনার দেখা পাই। ঠিক আছে মা, আমি নেব তোমার দেওয়া জামা। কিন্তু এখানে সব জামা কাপড়ের দাম অনেক বেশি। তুমি আমাকে কিছু টাকা দাও। কথা দিচ্ছি আমি আমার গ্রাম থেকে কম দামে নিজের জন্য ভালো আর মোটা থেকে একটা কাপড় কিনে নেব। সত্যি কিনে নেবেন তো? ঠিক আছে, তবে এই নিন আপনার টাকা। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার আবার বাড়ি এক একদিন এক এক জায়গায় ভিক্ষা করে বেড়াই। যেখানে ঘুমাই সেই জায়গাটাই আমার বাড়ি হয়ে যায়। তবে আমার একটা জন্মস্থান আছে, সেখানে যাই মাঝে মাঝে। সেখান থেকেই সস্তা জামা কিনে নেব একখানা আমার জন্য। আচ্ছা, আমি তাহলে আসি। আশা করি ভালো থাকবেন আপনি। আবার আপনার সাথে দেখা হবে আর একদিন। আচ্ছা মা, তুমিও ভালো থেকো। ভিক্ষা করা শেষে বুড়ো গেল পথে থাকা অন্য 2 ভিখারির সাথে কথা বলতে। কি ব্যাপার, আজ তোমাদের আয় রোজগার কেমন হলো? বেশি না, মানুষের মন থেকে ইদানিং বোধহয় সব দয়া মায়া উঠে গেছে। টাকা পয়সা তো দিতেই চায় না একদম। 2 টাকা 5 টাকার ছেঁড়া নোটটাই শুধু। আমারও একই অবস্থা। অন্য গ্রামে গিয়ে ভিক্ষা করতে হবে মনে হচ্ছে। তা বুড়ো, তোমার কি অবস্থা? তুমি কিছু পেলে নাকি বুড়ো বয়সে তোমাকে না খেয়ে থাকতে হবে? চিন্তা করো না বুড়ো, যা পেয়েছি 3জন মিলে ভাগাভাগি করলে এক বেলার খাবার জুটবে সবার পেটে। রাখো তোমাদের ভাগাভাগি। এই দেখো আমার হাতে কি। 100 টাকার এতগুলো নোট? এত বড় বড় নোট কোথায় পেলে? রাস্তায় পড়ে পেয়েছো নাকি? কতদিন পর 100 টাকার নোট এত কাছ থেকে দেখলাম। আমাকে একটু দেবে? ধরে দেখতাম। না না, তোমরা ময়লা হাত দিয়ে চকচকা চাকাগুলো ধরলে এগুলো ময়লা হয়ে যাবে। আর এই টাকা আমি কুড়িয়ে পাইনি, একজন আমাকে দিয়েছে দয়া করে। বলো কি, এত উদার মানুষ কোথা থেকে পেলে? আর এত টাকা বেরিবা করলে কিভাবে অন্যের কাছ থেকে? ওসব তোমরা বুঝবে না। অন্যের কাছ থেকে টাকা বের করার জন্য কত ছলাকলা জানা থাকতে হয়। তোমরা আমার তুলনায় এখনো বাচ্চা ওসব দিক দিয়ে। আমার মতো বয়স হলে শিখে যাবে। অবশ্য নাও শিখতে পারো। সবাই তো আর চাইলে আমার মতো অভিজ্ঞ ভিখারি হতে পারবে না। আমি বাড়ি যাই। বাড়িতে আমার বউ, ছেলে আর নাতনি আমার জন্য অপেক্ষা করছে। বুড়োর বাড়ি ছেলে মেয়ে সবই আছে দেখি। কপালটাই ভালো বুড়োর। হয়েছে, এবার আর কেউ কিছু সন্দেহ করবে না। মাথার চুলগুলো হাত দিয়ে একটু ঠিকঠাক করে নেই। দরজা খুলো বউ। দাদা, অবশেষে তুমি এলে। কাউকে না বলে কোথায় চলে গিয়েছিলে তুমি? না বলে কখন গেলাম? তোর দাদিকে তো বলেই গেলাম। অনেকদিন পর আমার বন্ধু কামাল এসেছে, তার সাথে দেখা করব। মিথ্যা বলার জায়গা পাও না? তোমার বন্ধু কামাল তো সেই কখন থেকে আমাদের বাড়িতে এসে বসে আছে, আর তুমি কোথায় গিয়েছো তার কোনো খোঁজ নেই। ও, তুই এখানে? বাজারে যাসনি কেন? আমি তো গিয়েছিলামই বাজারে। কতক্ষণ দাঁড়িয়েছিলাম তোর জন্য, কিন্তু তুই আসলি না। কোথায় দাঁড়িয়েছিলি? আমি তো তোকে দেখলামই না।
ওই তো, ওই বট গাছের নিচে। কিন্তু আমি তো তোকে পলাশ গাছের নিচে দাঁড়াতে বলেছিলাম, দেখেছিস? নিজে ভুলভাল জায়গায় দাঁড়িয়ে থেকে অযথা আমাকে দোষারোপ করতে চাইছিস। তো ও না হয় ভুল জায়গায় দাঁড়িয়েছিল, তুমি ওকে না পেয়ে সোজাসুজি বাড়ি না ফিরে এসে কোথায় চলে গিয়েছিলে? ওই তো বাজারের বাইরের লোকদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম। দাদা, তুমি আবার আগের মতো ভিখারির সাথে ভিক্ষা করতে যাওনি তো? না না, তা কেন যাব? কি যে বলিস না তুই। বাবা, তুমি মিথ্যা বলো না। আমি জানি তুমি আবার ভিখারি সেজে অন্য গ্রামে ভিক্ষা করতে গিয়েছিলে। তোমার এই ছেঁড়া পাঞ্জাবিটা রাস্তায় আসার সময় পরে পেয়েছি আমি। দূর, বাতাসে বোধহয় ছেঁড়া পাঞ্জাবিটা রাস্তায় এসে পড়েছে। তাড়াহুড়া করতে গিয়ে পাঞ্জাবিটা ঠিক মতো থলেতেই পড়তে পারিনি। তোমার এই ভিক্ষা করার স্বভাব আর গেল না। কত করে বলি তোমাকে এসব বাদ দাও, তোমার নাতনিটা বড় হচ্ছে, কিন্তু তবুও তুমি তোমার এই বাজে স্বভাবটা একদমই বাদ দিতে পারো না। এটাই শেষবার, আর করব না। এর আগেও তো একই কথা বলেছিলে, বারবার একই কাজ করো তুমি, আর কতবার আমাদের বিশ্বাস ভাঙবে তুমি? বাবা, আপনার তো কোনো অভাব নেই, এই গ্রামে আপনিই সবার চেয়ে বড় লোক, তবুও কেন বারবার ভিক্ষা করতে যান আপনি? আপনাকে কেউ চিনে ফেললে আমাদের মান সম্মানের কি হবে একবার ভেবে দেখেছেন? কিছু হবে না বৌমা, আমি খুব ভালো ভেষ ধরতে পারি, সাথে গলা স্বরটাও পরিবর্তন করতে পারি। তবুও কেন যাও তুমি বারবার ভিক্ষা করতে? কি এমন আনন্দ পাও ভিক্ষা করে? আমরা সবাই তোমাকে বারবার মানা করার পরেও। মন্টুর মা, তুমি তো জানোই আমরা একসময় কত অভাবে ছিলাম। কোনো উপায় না পেয়ে অবশেষে পথে নামতে হয়েছিল আমার। সেই ভিক্ষার টাকায় তিল তিল করে জমিয়ে সেটা দিয়ে ব্যবসা করে আজ এই পর্যন্ত এসেছি আমি। কিন্তু বাবা, তোমার সেই কষ্টের দিন তো অনেক আগে শেষ হয়ে গেছে। তবুও তুমি কেন বারবার আগের দিনগুলোতে ফিরে যেতে চাও? কি করব বল, এই বুড়ো বয়সে কাজ ছাড়া বসে থাকতে ভালো লাগে না। তুমি তো চাইলে তোমার দোকানে বসতে পারো, অথবা কোনো নতুন ব্যবসা শুরু করতে পারো। কাজ ছাড়া কেন বসে থাকবে? ওসব করতে আর আমার ভালো লাগে না এখন। ভিক্ষা করার মাঝে একটা আলাদা আনন্দ আছে, মানে কোন দিন কেমন কাটবে তার কোনো ঠিক ঠিকানা নেই। কোনো কিছু না করে মানুষের কাছ থেকে বেশি টাকা হাতিয়ে নেওয়া একটা কৌশল, যা সবাই পারে না। এই দেখ, আমি আজকে কতগুলো চকচকে 100 টাকা নোট ভিক্ষা পেয়েছি। দাদার মাথা মনে হয় পুরোপুরি গেছে এবার। বুড়ো বয়সে তোমার ভীমরতি ধরেছে, লজ্জাও করে না মানুষকে মিথ্যা বলে তাদের কাছ থেকে ভিক্ষার টাকা নিতে? লজ্জা কেন করবে? যে টাকায় বাড়ি গাড়ি করেছি সে টাকা নিতে আবার কিসের লজ্জা? বাবা, তখন আপনি দায়ে পড়ে নিয়েছেন ভিক্ষার টাকা, কিন্তু এখন আপনার সামর্থ্য আছে, এরপরও যদি আপনি মানুষকে ঠকিয়ে তাদের কাছ থেকে ভিক্ষার টাকা নেন, তাহলে তো সেটা লজ্জারই বিষয়। আমি অত কিছু বুঝি না। আমার ভিক্ষা করতে ভালো লাগে, আমি ভিক্ষাই করব। অনেক চেষ্টা করেছি এটা ছাড়ার, কিন্তু পারছি না। লুকিয়ে লুকিয়ে আর কতদিন? তোমরা সবাই আমার টাকায় খাও পড়ো, আমি তোমাদের টাকায় না। আমি কেন এমন চোরের মতো চলাফেরা করব? ঠিক আছে, যাও, তুমি ভিক্ষুকের মতোই চলাফেরা করো গিয়ে। আমাদের ভালো কথা তো আর তোমার ভালো লাগবে না। বৌমা, এখন থেকে তোমার শ্বশুরকে প্রতিদিন সকাল সকাল নাস্তা খাইয়ে দিও, কারণ তার ভিক্ষা করতে বের হতে হবে। ঠিক আছে মা, বাবার যখন এটাই ইচ্ছা, আর আপনিও যখন আমাকে এটাই করতে বলছেন। বুড়ো পরদিন সকাল সকাল বের হয়ে গেল ভিক্ষা করার জন্য। এবার সে দূরে অন্য এক গ্রামে যাওয়ার জন্য হাঁটা শুরু করলো। যে রোদ উঠেছে রে বাবা, এই বুড়ো বয়সে এত দূর যাওয়ার সিদ্ধান্ত নেওয়াই ভুল হয়েছে। যেতে যেতে প্রায় অর্ধেক দিন শেষ, আর অর্ধেক রাস্তা তো বাকি আছে। এখন উল্টো পথ ঘুরেও যেতে পারবো না, বড্ড পানি পিপাসা পেয়েছে। এখানে যে পানি কোথায় পাবো? পানি লাগবে, পানি। আরে, তুই তো আমার ভয় পাইয়ে দিয়েছিলি। কথা নেই বার্তা নেই, হুট করে কোথা থেকে উড়ে আসলি? আমি আপনাকে দূর থেকে দেখেই বুঝেছি আপনি হাঁপিয়ে গিয়েছেন আর আপনার খুব পানি পিপাসা পেয়েছে, তাই আপনার কাছে দৌড়ে চলে আসলাম আপনাকে পানি খাওয়ানোর জন্য। খুব ভালো করেছিস। আজকাল তোর মতো ভালো বাচ্চা খুব কমই দেখা যায়। দে, পানিটা দে। তার আগে বলে দেই, এই পানিটা কিন্তু আমি আপনাকে বিনে পয়সা খাওয়াতে আসিনি। এই 1 গ্লাস পানির বদলে আমাকে 2 টাকা দিতে হবে। এই গ্রামে পানি পাওয়া অনেক কঠিন। সকাল সকাল গ্রামবাসীদের সাথে নলকূপের সামনে গিয়ে দাঁড়ালে তবে 1 কলসি পানি জোটে কপালে। বাহ, এই বয়সে ভালো ব্যবসা শুরু করেছিস দেখছি। দে দে, আমাকেও 1 গ্লাস পানি দে। দেবো তোকে 2 টাকা আমি। ঠিক আছে, এই নিন। সারাদিনে কত গ্লাস পানি বিক্রি হয় তোর? এই তো 20-30 গ্লাসের মতো।
তাহলে তো বেশ একটা টাকা পাস না তুই। শোন, তোকে ভালো একটা বুদ্ধি দেই, এসব করা বাদ দিয়ে ভিক্ষা করা শুরু কর তুই, এর চেয়ে অনেক বেশি টাকা পাবি। কিন্তু আমার মা তো সবসময় বলে ভিক্ষা করা ভালো না, আর তাছাড়া এই গ্রামের বেশিরভাগ মানুষই আমার মতো গরিব, কে দিবে ভিক্ষা আমায়? আমার সাথে চল, আমি তোকে শেখাবো কিভাবে ভিক্ষা করতে হয়, আর ওই গ্রামে গেলে বেশ ভালো টাকা পাবি। সত্যি কি ভালো টাকা পাবো? আরে হ্যাঁ পাবি, তুই চল আমার সাথে। তোকে নিয়ে দুঃখের একটা কাহিনী বানাতে পারলে দুজন মিলে ভালো টাকা কামাতে পারবো। আচ্ছা চলুন তাহলে। চিকু বুড়োর সাথে হাঁটতে হাঁটতে ওই গ্রামে পৌঁছে গেল। গিয়ে দেখলো সেই রাজ্যে তার বয়সী অনেক ছেলে মেয়ে ভিক্ষা করছে। দেখেছিস, তোর বয়সী ছেলে মেয়েগুলো কত সুন্দর বসে বসে রোজগার করছে, আর তুই কিনা সামান্য 2 টাকার জন্য পানি নিয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করিস। ওদের দেখে কিছু শেখ। আচ্ছা শিখবো, এই জন্য তো আপনার সাথে এলাম। বেশ, তাহলে দেখ আমি কিভাবে ভিক্ষা করি। এই যে ভাই, শুনছেন? কে আমাকে ডাকছেন? জি, আপনাকেই। এই দেখুন, আমার এই নাতনিটা না খেয়ে থাকতে থাকতে কেমন শুকিয়ে গেছে। ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, ডাক্তার বলেছে ওর নাকি অনেক বড় অসুখ হয়েছে, ওকে ভালো মন্দ খাওয়াতে বলেছে যাতে ও আর কটা দিন বেশি বাঁচতে পারে। হ্যাঁ, তা আমি কি করব? আপনার মতো মানুষ আমাদের মতো গরিবদের জন্য একটু দয়া দেখানো ছাড়া আর কি বা করতে পারে। আমার ছেলে আর ছেলে বউটা অসুখ হয়ে মারা গেছে কয়দিন আগে। বলেন কে? সত্যি বলছি, আমাকে দায়িত্ব দিয়ে গেছে নাতনিটাকে দেখে রাখবার জন্য, কিন্তু আমি তাও পারলাম না। এই শেষ কটা দিন যে ওকে ভালো মন্দ খাওয়াবো সেই সামর্থ্যটুকুও নেই আমার। কি হবে আমার এই জীবন রেখে? একে একে সবাই আমাকে ছেড়ে চলে যায়। সৃষ্টিকর্তা, আমাকে তুমি তুলে নাও। আপনি কাঁদবেন না, এই নিন, এই টাকাগুলো দিয়ে আপনার নাতিকে ভালো মন্দ কিছু খাওয়াবেন। সৃষ্টিকর্তা চাইলে সব ঠিকঠাকই হবে। অনেক ধন্যবাদ আপনাকে। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুন। একজনই শুধু শুধু এতগুলো টাকা দিয়ে গেল আমাদের। হ্যাঁ, শিখে রাখ কিভাবে অন্যদের থেকে টাকা হাত করতে হয়। তুই 3 দিনে যা কামাতি তার থেকে আমি একদিনে বেশি কামিয়েছি। চলুন তাহলে আমরা বাড়ি ফিরে যাই, আমাদের টাকা তো হয়েই গেছে। আরে দাঁড়া, দেখি আরো কিছু টাকা হাত করা যায় নাকি। কাউকে এই একই কাহিনী বলে। এর থেকেও বেশি টাকা পাবো আমরা, তাহলে তো ভালোই হয়। দেখি এবার কাকে হাত করা যায়। তবে একটা জিনিস খেয়াল করলাম, এই রাজ্যে ভিখারি অনেক বেশি। কারো হাত নেই, কারো পা নেই, কেউ বা অসুস্থ। ওদের সাথে তুলনা করতে গেলে তো আমাদের অমন কোনো সমস্যাই নেই। আমাদের জন্য কি ওরা ঠকছে না? আরে না, তা কেন হবে? ওরা নিজেদের কাহিনী ঠিকমতো গুছিয়ে বলতে পারে না বলে টাকা পায় না, ওটা ওদেরই দোষ। আমাদের কোনো দোষ নেই এতে। ওই দেখ, বেশ ভালো জামা কাপড় পরে একটা লোক এদিকেই আসছে, এবার ওর কাছে সাহায্য চাইবো। ঠিক আছে চলুন। বুড়ো আর চিকু গিয়ে সেই দামি জামা পরা লোকটাকে তাদের দুঃখের কাহিনী শোনালো। লোকটি ছিল সেই রাজ্যের রাজা। তিনি তাদের দুঃখের কাহিনী শুনে খুব ব্যথিত হলেন। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তোমাদের কষ্ট। সৈন্য, এদেরকে কিছু মোহর দিয়ে দাও আমার পক্ষ থেকে। রাজামশাই, আমরা কি দোষ করলাম তাহলে? আমরা আপনার রাজ্যে সেই কবে থেকে ভিক্ষা করি, আমাদের রেখে আপনি দুটো অচেনা মানুষকে মোহর দিলেন। বুঝতেই পারিনি যে লোকটা এই রাজ্যের রাজা। আমাদের আজ কপালই খুলে গেছে মনে হয়। তোমার অভিযোগ ঠিক আছে, আমি স্বীকার করে নিলাম। সৈন্য, এখানে বসে থাকা সব ভিখারিদের 2 করে স্বর্ণমুদ্রা দিয়ে দাও আমার পক্ষ থেকে। সেখানে থাকা সব ভিখারি 2 করে স্বর্ণ মুদ্রা পেল। বুড়ো একটা মুদ্রা চিকুকে দিয়ে দিল। তারপর কিছু কেনাকাটা করে দুজন মিলে চিকুর বাড়ি গেল। মা দেখো কি কিনে নিয়ে এসেছি আমি। এত কি কিনে এনেছিস? এত টাকা কোথায় পেলি? এখন বোনকে আমার ভালো ডাক্তার দেখাতে পারবো মা। এই লোকটার কারণে আজ এতগুলো টাকা পেয়েছি আমি। সে আমাকে ভিক্ষা করা শিখিয়েছে। কি বললি? ভিক্ষা? তুই দূর হ আমার সামনে থেকে, আর আমার সামনে তোর ভিক্ষার টাকা কিনা সব জিনিসপত্র বাইরে ফেলে দিয়ে আয়। কেন মা, কি হয়েছে? তুই জানিস না কি হয়েছে? তোকে কি আমি সারা জীবন এই শিক্ষা দিয়েছি?
তোর বাবা ভিক্ষা করে, সেই টাকা বাজি ধরে নষ্ট করত, তাই তো আজ আমাদের এই অবস্থা। তুইও সেই একই পথে আগাচ্ছিস। কিন্তু মা, আমি তো বাবার মতো বাজি ধরবো না। আজ ভিক্ষা করা শুরু করেছিস, কাল যে বাজি ধরবি না তার নিশ্চয়তা কি? আর ভিক্ষার টাকা অর্জন করতে তেমন কোনো কষ্ট করা লাগবে না, তাই মানুষ টাকার সঠিক মূল্য না বুঝে অযথা টাকা নষ্ট করে ফেলবে। ওদেরকে দেখে যারা আসলে পরিশ্রম করে তারাও নিরুৎসাহিত হয়। সবাই এমন আরামায়েশে জীবনযাপন করতে চায়। তারপর তারাও আমার মতো ইচ্ছে করে ভিক্ষা করতে চায়। হ্যাঁ ঠিক। আর সবাই যদি একটু অভাবে পড়ে ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে বেছে নেয়, তাহলে তো আর কাজের কোনো মূল্য থাকবে না, সমাজটা তো অচল হয়ে পড়বে। শোন চিকু, আমরা না খেয়ে মরে যেতে গেলেও তুই কখনো ভিক্ষা করবি না। তুই কষ্ট করে যা আনতে পারবি তাতেই আমরা খুশি থাকবো। ঠিক আছে মা, আমি তোমার কথা বুঝতে পেরেছি। এই নিন আপনার দেওয়া বেঁচে যাওয়া টাকা আর সোনার কয়েনটা। তোর মতো সুস্থ সবল ছেলে যদি পরিশ্রম না করে ভিক্ষা করে খায়, তাহলে যাদের আসলে সাহায্যের প্রয়োজন তাদেরই ক্ষতি হবে। আর তুই যদি অসহায় সাজার অভিনয় করতে গিয়ে ধরা পড়িস, তাহলে যারা আসলে অসহায় তাদেরকে মানুষ সাহায্য করতে চাইবে না। দয়ালু মানুষরাও আর কাউকে সাহায্য করতে চাইবে না। তুই খুব ভালো কাজ করেছিস টাকাগুলো ফেরত দিয়ে। হ্যাঁ মা, আমারও এসব লাগবে না। আমি কষ্ট করেছি টাকা কামাই, সেটা নিয়ে আমি খুশি থাকতে পারবো। আমি আরো বেশি পরিশ্রম করব, যেন তোমাদেরকে টাকার অভাবে কষ্ট না করা লাগে। আমি এতদিনে বুঝলাম ভিক্ষা করার ক্ষতিকর দিকগুলো। তুই আর তোর মা মিলে আমার চোখ খুলে দিয়েছিস। আমি আসলে একজন ব্যবসায়ী, যার টাকা পয়সার অভাব নেই। এতদিন শখের বসে ভিক্ষা করে যে এভাবে মানুষের ক্ষতি করেছিলাম সেটা বুঝতে পারিনি। আজ থেকে তুই আমার ব্যবসায় সাহায্য করবি। সত্যি আপনি আমার ছেলেকে কাজ দিবেন? হ্যাঁ, শুধু ওকেই না, ওর মতো পরিশ্রম করার মনোভাব আছে এমন অন্যান্য ছেলে মেয়েদেরকেও কাজ দেব আমি। আমার আর আমার আশেপাশের অন্য এলাকাগুলো থেকেও আমি ভিক্ষাবৃত্তি দূর করেই ছাড়বো।